একই সমুদ্র, একই ভূগর্ভ, একই ভূগোল, কিন্তু আশ্চর্যের বিষয় বাংলাদেশের চারপাশে একের পর এক গ্যাসের খোঁজ মিললেও বঙ্গোপসাগরের বিশাল অংশ নিয়ে এখনও প্রশ্নের শেষ নেই। তাহলে কি আমরা কোনো বড় সম্ভাবনা হারিয়ে ফেলছি, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ভূরাজনৈতিক খেলা? কেন ভারত ও মিয়ানমার নিজেদের সমুদ্র সীমা থেকে বিপুল পরিমাণ গ্যাস উত্তোলনের খবর দিচ্ছে, অথচ বাংলাদেশের সম্ভাবনা বারবার আটকে যাচ্ছে? এটি কি শুধুই প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে আঞ্চলিক শক্তিগুলোর দীর্ঘমেয়াদী কৌশল? আজকের এই অনুসন্ধানে আমরা খুঁজে দেখব বঙ্গোপসাগরের সেই অজানা গল্প, যে গল্পে আছে জ্বালানি, ভূরাজনীতি, আন্তর্জাতিক প্রতিযোগিতা, অর্থনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ। বঙ্গোপসাগর শুধু একটি সমুদ্র নয়, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ভাণ্ডার হিসেবে বিবেচিত। গত 2 দশকে এই অঞ্চলে একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কারের খবর এসেছে। ভারতের পূর্ব উপকূল, মিয়ানমারের গভীর সমুদ্র অঞ্চল এবং আন্দামান সাগর ঘিরে বহু প্রকল্প ইতোমধ্যেই আন্তর্জাতিক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। সমুদ্র সীমা নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ বিশাল সামুদ্রিক এলাকা অর্জন করেছিল। সেই সময় দেশ জুড়ে আশার সঞ্চার হয়েছিল। সমুদ্রের তলদেশে হয়তো অপেক্ষা করছে নতুন অর্থনৈতিক বিপ্লব, কিন্তু সেই প্রত্যাশার বড় অংশ এখনো বাস্তবে রূপ নেয়নি। সমালোচকদের প্রশ্ন, কেন এত বছর পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশের গভীর সমুদ্র অনুসন্ধান প্রত্যাশিত গতিতে এগোয়নি? কেন একের পর এক দরপত্র, আলোচনা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের উদ্যোগ শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি? এখানেই শুরু হয় বিতর্ক। কিছু বিশ্লেষক দাবি করেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর ব্যাপক গ্যাস উত্তোলন নিয়ে আবারও গভীর গবেষণা প্রয়োজন। তাদের মতে ভূতাত্ত্বিক কাঠামো অনেক সময় রাষ্ট্রীয় সীমারেখা মানে না, ফলে সীমান্ত সংলগ্ন এলাকায় এক দেশের কার্যক্রম অন্য দেশের সম্পদ সম্ভাবনার উপর প্রভাব ফেলতে পারে কিনা সে প্রশ্নও গুরুত্ব পাচ্ছে। এই বিতর্ক নতুন নয়। 1990 সালের উপসাগরীয় যুদ্ধের আগে ইরাক ও কুয়েতের মধ্যে রুমাইলা তেলক্ষেত্র নিয়ে যে অভিযোগ ও পাল্টা অভিযোগ উঠেছিল, তা আজও আন্তর্জাতিক রাজনীতির আলোচিত অধ্যায়। তখনও সীমান্তবর্তী জ্বালানি সম্পদ নিয়ে বিরোধ বিশ্বকে বড় সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল। বঙ্গোপসাগর নিয়ে বর্তমান বিতর্ককে অনেকে সেই ঘটনার সঙ্গে তুলনা করতে শুরু করেছেন, যদিও বিশেষজ্ঞরা বলছেন যে কোনো দাবি বা অভিযোগের ক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য ও নিরপেক্ষ অনুসন্ধানী হওয়া উচিত মূল ভিত্তি। এদিকে ভারত গত কয়েক বছরে নিজেদের সমুদ্র সীমায় একাধিক জ্বালানি প্রকল্প এগিয়ে নিয়েছে। কৃষ্ণা, গোদাবরী বেসিন সহ বিভিন্ন অঞ্চলে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে তারা উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। গভীর সমুদ্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশটি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশের সমুদ্র ব্লকগুলোর অনেকগুলো এখনও পর্যাপ্ত অনুসন্ধানের অপেক্ষায় রয়েছে। এখানে উঠে আসে আরেকটি প্রশ্ন, যদি একই অঞ্চলে অন্য দেশগুলো সফল হতে পারে, তাহলে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? অনেকের মতে সমস্যার বড় অংশ প্রযুক্তি, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতিতে। আবার কেউ কেউ মনে করেন ভূ রাজনৈতিক হিসাব নিকাশও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মিয়ানমারের উদাহরণ এই বিতর্ককে আরও জোরালো করেছে। সামরিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশটি চীনা প্রযুক্তি ও বিনিয়োগকে কাজে লাগিয়ে সমুদ্রভিত্তিক জ্বালানি অনুসন্ধান জোরদার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন গ্যাস ক্ষেত্রের সম্ভাবনার খবর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আলোচনার জন্ম দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি একই ধরনের প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে? এই প্রশ্ন শুধু রাজনীতির নয়, অর্থনীতিরও। বাংলাদেশ বর্তমানে বিপুল পরিমাণ এলএনজি আমদানি করে। বৈশ্বিক বাজারের দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে দেশের অর্থনীতিতে। শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সবকিছুই এর সঙ্গে জড়িয়ে আছে। অর্থনীতিবিদদের মতে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি করা গেলে বৈদেশিক মুদ্রার উপর চাপ কমবে, শিল্প খাত নতুন গতি পাবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। আজ দেশের বহু শিল্প প্রতিষ্ঠান গ্যাস সংকটের কথা বলছে। নতুন বিনিয়োগকারীরাও জ্বালানির সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ফলে সমুদ্রের সম্ভাবনা এখন শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, বরং জাতীয় কৌশলগত অগ্রাধিকারে পরিণত হয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, বাংলাদেশের উচিত নিজেদের সমুদ্র সম্পদ অনুসন্ধানে আরও আক্রমণাত্মক ও কার্যকর নীতি গ্রহণ করা। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং দেশের সক্ষমতার সমন্বয় ঘটিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। বিশেষ করে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্র অনুসন্ধানে নতুন প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো এখন গুরুত্ব পাচ্ছে। কারণ বাস্তবতা হলো, সম্ভাবনা যত বড়ই হোক, অনুসন্ধান ছাড়া কোনো সম্পদ অর্থনীতিতে অবদান রাখতে পারে না। বঙ্গোপসাগরের তলদেশে ঠিক কত গ্যাস রয়েছে তার পূর্ণাঙ্গ উত্তর এখনও কেউ জানে না, কিন্তু এটুকু নিশ্চিত, এই সমুদ্রকে ঘিরে আগামী দশকের ভূ রাজনীতি আরও জটিল হতে যাচ্ছে। বিশ্বের বড় শক্তিগুলো ইতোমধ্যে ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে প্রতিযোগিতায় নেমেছে। জ্বালানি, বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানের কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। আর সেই কারণেই বাংলাদেশের সামনে এখন একটি ঐতিহাসিক সুযোগ। প্রশ্ন হলো, আমরা কি সেই সুযোগ কাজে লাগাতে পারবো, নাকি সম্ভাবনার গল্প শুনতেই আরও কয়েক দশক পার হয়ে যাবে? সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সম্পদ হয়তো এখনও অপেক্ষা করছে সঠিক সিদ্ধান্তের, সঠিক প্রযুক্তির এবং সঠিক সময়ের। কারণ একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বঙ্গোপসাগরের ওপর। আর সেই ভবিষ্যৎ কেমন হবে তার উত্তর লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। আজকের সবচেয়ে বড় প্রশ্ন তাই, বঙ্গোপসাগর কি বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের দরজা খুলবে, নাকি ভূ রাজনীতি, বিলম্ব এবং ভুল সিদ্ধান্তের কারণে সেই সম্ভাবনা অধরাই থেকে যাবে? উত্তর সময় দেবে। তবে এটুকু নিশ্চিত, বঙ্গোপসাগরের গল্প এখন আর শুধু সমুদ্রের গল্প নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের গল্প। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।